আজকে আমি তোমাদের জন্য খুবই লেটেস্ট একটা মার্ভেলের সিনেমা এক্সপ্লেন করতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে মার্ভিয়াস। আর এটি একটি অ্যান্টি ভিলেন সিনেমা, মানে সুপার হিরো সিনেমা বলতে পারো। আর তোমরা যারা স্পাইডারম্যানের ফ্যান রয়েছো তাদের জন্য কিন্তু এই সিনেমাটি খুবই স্পেশাল, কারণ এই সিনেমার যে হিরো রয়েছে মার্ভিয়াস, তাকে কিন্তু নেক্সট স্পাইডারম্যান সিনেমাতে তুমি ভিলেন হিসেবে দেখতে চলেছো। মানে এটা মাল্টিভার্স থিওরির একটা সিনেমা। তো যাই হোক, তোমরা জানো মার্ভেল কিন্তু খুবই কৌশলী একটা ফ্র্যাঞ্চাইজি, এবং ওরা যেটা করে ওদের ভিলেন হোক বা নায়ক সবাইকে আগে একটা সিনেমার মাধ্যমে পরিচিত করাবে, তারপর সবগুলোকে এক ইউনিভার্সে নিয়ে আসবে এবং ধুমধুমার একটা সিনেমা আমাদেরকে উপহার দেবে। তো যাই হোক, কথা না বেড়ে চলো মার্ভেলের এই লেটেস্ট অ্যান্টি ভিলেন চরিত্র মার্ভিয়াস সম্পর্কে আমরা জেনে আসি এবং সিনেমাটা কেমন হয়েছিল সেটাও আমরা দেখে আসি। তো এই সিনেমার কাহিনী যখন শুরু হয় তখন আমাদের কোস্টারিকার একটা পাহাড়ি এলাকা দেখানো হয়। আর কোস্টারিকা কিন্তু কিউবা, ব্রাজিল টাজিলের আশেপাশের একটা দেশ, খুবই ছোট একটা দেশ। তো যাই হোক, আমরা দেখি হেলিকপ্টারে ডক্টর মার্ভিয়াস তার কিছু লোকজন নিয়ে একটা নির্জন পাহাড়ের কাছে যায়। আর আমাদের বলা হয় এখানে খুব বিরল প্রজাতির একটা বাদুড় রয়েছে, যেগুলোকে ভ্যাম্পায়ার বাদুড় বলা হয়, এবং এই বাদুড়গুলোর মধ্যে নর্মাল বাদুড়ের চেয়ে অনেক বেশি শক্তি এবং এনার্জি রয়েছে। তো মরভিয়াস ওই গুহার সামনে যাওয়ার পরে আমরা দেখি সে তার হাত কেটে দেয়, আর ওই ভ্যাম্পায়ার বাদুড়গুলো তার রক্তের গন্ধ শুকে তার উপরে সে আক্রমণ করে। আর এরপর এটা দেখে বাকি সবাই জান নিয়ে পালানোর চেষ্টা করে। আর এখানে দৃশ্য কাট হয়ে যায় এবং আমরা বুঝতে পারি এই সিনেমাটি হয়তো ভ্যাম্পায়ার নিয়ে হতে চলেছে, বা এই যে অ্যান্টি ভিলেন এটার হয়তো ভ্যাম্পায়ার পাওয়ার থাকবে, মানে রাক্ষসের পাওয়ার। আর এরপর কাহিনী চলে যায় 25 বছর পেছনে, যেখানে আমাদের গ্রিসের একটা দ্বীপ দেখানো হয়। আর সেখানে আমরা বাচ্চা মরভিয়াসকে দেখি, এবং তাকে আমরা দেখি সে একটা সরকারি হসপিটালে রয়েছে, যেখানে সাধারণত বিকলাঙ্গ এবং প্রতিবন্ধী বা যাদের অনেক বিরল রোগ রয়েছে তাদেরকে রাখা হয়। আর এখানে আমরা জানতে পারি মরভিয়াসের মধ্যে একটা বিরল রোগ রয়েছে, সেটা হচ্ছে তার ব্লাড ডিসঅর্ডার রয়েছে, মানে ব্লাডের রক্তকণিকার সমস্যা রয়েছে এবং মাঝে মাঝে নতুন ব্লাড দিতে হয়। আর আমরা মরভিয়াসকে দেখি সে কিন্তু শারীরিকভাবে সক্ষম ছিল না, মানে সেও প্রতিবন্ধী ছিল, পায়ে প্রবলেম ছিল। আর আমরা জানতে পারি মরভিয়াস খুব বেশি দিন বাঁচবে না, মানে রেগুলার যদি ব্লাড চেঞ্জ না করা হয় সে খুব বেশি দিন বাঁচবে না। আর এরপরে সেখানে আরেকটা ছেলেকে আনা হয় মরভিয়াসের রুমমেট হিসাবে, যার নাম হচ্ছে লুসিয়াস। আর এখানে কিছুদিন একসাথে কাটানোর পরে ওদের দুজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। আর এখানে মরভিয়াস লুসিয়াসের ডাকনাম দেয় হচ্ছে মার্লু। আর এই দুজনে কিন্তু এই সিনেমার লিড ক্যারেক্টার। আর এই দুজনেরই একই রকমের অসুখ, মানে দুজনেরই রক্তকণিকায় সমস্যা এবং দুজনের শারীরিক প্রতিবন্ধী। আর এখানে আমরা একটা ডক্টরকে দেখি যার নাম হচ্ছে নিকোলাস, আর তার দায়িত্ব ছিল এখানে যে বাচ্চাটা রয়েছে তাদেরকে দেখা। তবে নিকোলাস শুধুমাত্র যে ওদের ডক্টর ছিল তা কিন্তু নয়, সে ওদের একটা গার্ডিয়ানের মতো দায়িত্ব পালন করতো, মানে ভালো গাইডিং করতে, এবং ওদের একাকত্ব সঙ্গীও ছিল। আর এরপর আমাদের দেখানো হয় মার্ভিয়াসের যদিও অনেক বড় একটা ডিজিজ রয়েছে বা প্রতিবন্ধী শারীরিক, তারপরেও ও অনেক বেশি মেধাবী। আর এর জন্যই ও আমেরিকা থেকে একটা স্কলারশিপ পায়। আর তারপর মার্ভিয়াস চলে যায় গ্রিস থেকে আমেরিকাতে। আর আমাদের দেখানো হয় সেখানে গিয়ে ও অনেক বড় একটা ডক্টর এবং সায়েন্টিস্ট হয়েছে। আরও পৃথিবীর সবচেয়ে আশ্চর্য আবিষ্কার সিনথেটিক ব্লাড বা কৃত্রিম রক্ত তৈরি করেছে, এবং এর জন্য হাজার হাজার মানুষের জীবন বেঁচে যাচ্ছে। এমনকি এর জন্য ওকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। আর এরপর আমরা দেখি একদিন মরভিয়াস তার ল্যাবে কাজ করছে, আর তার ল্যাবটি ছিল হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। আর ওর ল্যাবের নাম ছিল হরাইজন ল্যাব। আর তখন আমাদের মার্টিন নামে একজন সহকারী দেখানো হয় মার্ভিয়াসের। আর আমরা জানতে পারি তারা দীর্ঘ কয়েক বছর ধরে একসাথে কাজ করছে পার্টনার হিসেবে, আর তাদের মধ্যে হয়তো একটু মনের আদান প্রদানও আছে। তো এই সাথে আমরা আরো জানতে পারি মার্ভিয়াসের যে ব্লাড ডিসঅর্ডার রয়েছে সেটা ঠিক করার জন্য তারা দুজনে মিলে অনেক দিন ধরে একটা সিরামের উপর গবেষণা করছে। আর ওই সিরামটি তারা তৈরি করেছে হচ্ছে ভ্যাম্পায়ার যে বাদুড় রয়েছে সেটা ডিএনএর সাথে মানুষের ডিএনএ কম্বিনেশনের মাধ্যমে। তবে এই সিরামটি বানানোর পরে তারা এখন এটা ব্যবহার করেনি। তবে মরভিয়াসের পুরো বিশ্বাস এই সিরামটি তার শরীরে প্রবেশ করলে তার যে ব্লাড ডিসঅর্ডার রয়েছে সেটা ঠিক হয়ে যাবে, এবং এরই সাথে তার এই ডিসঅর্ডারের কারণে যে শারীরিক প্রতিবন্ধিতা রয়েছে, মানে পায়ে রক্ত প্রবাহিত হতে পারে না, এজন্য তার পায়ে ডিসএবিলিটি, সেটা ঠিক হয়ে যাবে। তবে এই সিরাম বানানোর পরে মানুষের দেহে চেক করার আগেই সে তার বেস্ট ফ্রেন্ড মাইলোর সাথে শেয়ার করতে যায়। আর এখানে আমরা দেখতে পাই মাইলো ঠিক একই রকম অসুখ রয়েছে এবং তারও রেগুলার রক্ত চেঞ্জ করতে হয়। আর আমরা জানতে পারি মাইলো অনেক অনেক বেশি ধনী একটা ব্যক্তির ছেলে। আর এতদিন ধরে মরভিয়াস যে গবেষণাগুলো করেছে এটার পুরো অর্থায়ন মাইলোই করেছিল। আর এরপর আমরা দেখি মাইলো এবং মরভিয়াস একসাথে হাঁটছে, আর সেখানে মরভিয়াস মাইলোকে বলে, আমি এমন একটা সিরাম তৈরি করেছি যেটা আমাদের ডিসঅর্ডার গুলো ঠিক করে দেবে, তবে এটার সাইড ইফেক্ট অনেক ডেঞ্জারাস হতে পারে। আর এর জন্য এই সিরামটি টেস্ট করার উদ্দেশ্যে আমি লোকালয় থেকে অনেক দূরে গিয়ে টেস্ট করব। আর তারপরে আমাদের দেখানো হয় মরভিয়াস একটা জাহাজ এবং ভাড়াটে কিছু সাঙ্গপাঙ্গ আর তার গার্লফ্রেন্ডকে নিয়ে ওই সিরামটি চেক করতে সমুদ্রে গিয়েছে। আর মাছ সমুদ্রে যাওয়ার পরে এখন সেই সময় আসে যখন মার্ভিয়াস তার শরীরে ওই ডেঞ্জারাস সিরামটি প্রবেশ করাবে, যেটার সাইড ইফেক্ট কি হতে পারে মার্ভিয়াস নিজেও যায় না, কিংবা তার গার্লফ্রেন্ডও যায় না। তো ফাইনালি যখন মার্ভিয়াসের শরীরে ওই সিরামটি প্রবেশ করানো হয় আমরা দেখি এটার উল্টা আসর পড়ছে, মানে মার্ভিয়াসের শারীরিক অবস্থা মারাত্মক খারাপ হয়ে যায় এবং একসময় মনে হয় হয়তো সে মারা পড়বে। তবে একটু পরে মার্ভিয়াসের শরীরের পরিবর্তন হওয়া শুরু করে এবং আমরা
আমরা দেখি তার মানুষের শরীরটি আস্তে আস্তে কেমন যেন ভ্যাম্পায়ারের শরীরে পরিণত হয়। আর যখন সে ভ্যাম্পায়ারে পরিণত হয় তার নিজের উপর কোনো কন্ট্রোল থাকে না। আর এই প্রসেসটা মার্ভিয়াসের জন্য খুবই বেশি পেইনফুল ছিল। আর এর জন্য সেখানে হাঙ্গামার সৃষ্টি হয়। আর তখন মার্ভিয়াস যে ভাড়াটে সন্ত্রাসীগুলো নিয়ে এসেছে ওর সুরক্ষার জন্য তারাই করে কি সেখানে দেখতে আসে। তো তারা যখন এখানে এসে একটা ভ্যাম্পায়ার দেখতে পায় তারা তো আর বুঝতে পারে না এটাই মার্ভিয়াস। আর মার্ভিয়াস ওদিকে আউট অফ কন্ট্রোল। তো সেখানে আমরা দেখি তারা মার্ভিয়াসের উপর গুলি চালায় আর মার্ভিয়াস ওদের অ্যাটাক করে সবাইকে মেরে ফেলে। অ্যাকচুয়ালি মার্ভিয়াসের শক্তি মানে মানুষ থাকতে ওর যে শক্তি ছিল সেটা 100 গুণ বৃদ্ধি পেয়েছে। ওর সামনে মোকাবেলা করার কোনো শক্তি মানুষের নেই। যেমন ওর শোনার শক্তি, বোঝার শক্তি, স্পিড সবকিছু 100 গুণ বৃদ্ধি পেয়েছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ও যে সেখানে শুধুমাত্র মানুষদের মেরেছে তা কিন্তু নয়, সবার শরীরের রক্ত পর্যন্ত খেয়ে ফেলেছে। তার মানে ও পুরোপুরি একটা রাক্ষসে পরিণত হয়েছে। তো এই ঘটনার পরে মার্ভিয়াস অজ্ঞান হয়ে যায়। আর তারপর যখন মার্ভিয়াসের জ্ঞান ফিরে আসে তখন তাকে আমরা নর্মাল অবস্থায় দেখতে পাই। আর সে জাহাজের মধ্যে এত লাশ দেখে অবাক হয়ে যায়। আর কি হয়েছিল সেটা চেক করার জন্য সে যখন সিসিটিভি ফুটেজগুলো চেক করে তখন সে দেখতে পায় তার হাতেই সবার মৃত্যু হয়েছে। তবে সৌভাগ্যের ব্যাপারটি হচ্ছে তার যে গার্লফ্রেন্ড সে এই ঘটনায় জাস্ট অজ্ঞান হয়েছিল এবং সে এখনো বেঁচে রয়েছে। তো যাতে পুলিশের কাছে ধরা না পড়ে সেজন্য পুরো সিসিটিভি ফুটেজ সব ডিলিট করে দেয়। আর এরপর তার গার্লফ্রেন্ড নিয়ে সেখান থেকে ডাইরেক্ট ল্যাবে চলে আসে। আর ওদিকে আমাদের দেখানো হয় ওখানে পুলিশ ইনভেস্টিগেশনের জন্য চলে গিয়েছে। তার মানে এখান থেকে গ্যাঞ্জামের সূত্রপাত হতে পারে, মানে মার্ভিয়াস একটা বিপদে পড়তে পারে। তো মার্ভিয়াস যখন তার ল্যাবে ফিরে আসে তখন সে এসে চেক করতে থাকে যে ওই সিরামের জন্য তার শরীরে কি কি অ্যাবিলিটি এসেছে বা কি কি ডিসঅ্যাবিলিটিস রয়েছে, মানে তার কি সুবিধা কি অসুবিধা রয়েছে। তো যেমন আমরা জানি এই সিরামটির সুবিধা হচ্ছে মার্ভিয়াস পুরো সুস্থ অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। কিন্তু এটার সাইড ইফেক্টসটা হচ্ছে মার্ভিয়াস যদি রক্ত না খায় তাহলে এটার পাওয়ার বেশিক্ষণ থাকবে না এবং সে মারা পড়বে। আর এর জন্য তাকে মানুষের রক্ত খেতে হবে। তো মার্ভিয়াস যেহেতু একজন ভালো মানুষ সে তো আর মানুষের রক্ত খেতে পারবে না, তাকে মারতে পারবে না। কিন্তু ওর ঘরে যে কৃত্রিম রক্ত রয়েছে সেগুলো খাওয়া শুরু করে। তবে এরপরও দেখতে পায় এই কৃত্রিম রক্ত তার শরীরে ঢোকার 6 ঘন্টা পর্যন্ত তাকে স্ট্রেনটা দেবে, মানে কৃত্রিম রক্ত খাওয়ার 6 ঘন্টা পর্যন্ত সে সুস্থ স্বাভাবিক থাকবে। কিন্তু এরপরেই তার আবার রক্ত খেতে হবে। তবে রেগুলার এই কৃত্রিম রক্ত খেতে খেতে একসময় এই রক্ত তার শরীরের কাজ করবে না। তো কোন এক সময় তাকে মানুষের রক্ত খেয়ে জীবিত থাকতে হবে। এছাড়াও খেয়াল করে ওর ভেতরে আরেকটা স্পেশাল অ্যাবিলিটি রয়েছে, সেটা হচ্ছে ও বাদুরদের কন্ট্রোল করতে পারে, মানে ড্রাকুলা যে বাদুর রয়েছে সেগুলোকে ও কন্ট্রোল করতে পারে। আর তখনই সেখানে ওর খোঁজ নিতে ওর ফ্রেন্ড মাইলো আসে। তো মাইলো এসেই বলে আমি তোমার ভেতরে অনেক পরিবর্তন লক্ষ্য করছি, তুমি আগের চেয়ে অনেক বেশি সুস্থ হয়েছো, তার মানে ওই সিরামটা কাজে লেগেছে, তুমি ওটা কেন আমাকে দিচ্ছ না? আর তখন মার্ভিয়াস বলে তুমি জানো না এটা কতখানি ভয়ানক, আমি একটা মানুষ থেকে হিংস্র রাক্ষসে পরিণত হয়েছি, এই সিরাম তোমার ইউজ করা যাবে না। তবে তারপরেও মাইলো জেদ করে, কিন্তু তখন মার্ভিয়াস রেগে যায় আর ওই মুহূর্তে মাইলো ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। অ্যাকচুয়ালি মাইলো এখন জেনে গিয়েছে যে মার্ভিয়াসের ভেতর রাক্ষসের পাওয়ার রয়েছে, মানে সে সাধারণ মানুষ থেকে রাক্ষস টাইপ একটা কিছুতে পরিণত হয়েছে। তবে মাইলোর চোখে শুধুমাত্র এখন একটাই স্বপ্ন, সেটা হচ্ছে তার সুস্থতা। সে রাক্ষস হলো কি না হলো সেটা দেখার বিষয় নয়। তো এরপরে মার্ভিয়াস যখন তার ল্যাব থেকে বাইরে বের হয় তখন সে দেখে তার একটা মহিলা এমপ্লয়ি মারা গিয়েছে এবং তার শরীরের পুরো রক্ত কেউ খেয়ে নিয়েছে। তো তখন মার্ভিয়াসের সন্দেহ হয় হয়তো সে যখন ওই রাক্ষসের ফর্মে ছিল তার অজান্তে হয়তো তার এমপ্লয়িকে সেই নিজেই খেয়ে ফেলেছে। মানে মার্ভিয়াস নিজের উপরই সন্দেহ করে, কারণ মার্ভিয়াস যখন রাক্ষস হয়ে যায় তখন তার কোনো সেন্স থাকে না বা কোনো কন্ট্রোল থাকে না, মানে সেটা এখনো সে পুরোপুরি শিখেনি। কিন্তু এরপর যখন পুলিশ ইনভেস্টিগেশনে আসে তখন তারা এই কাজটির জন্য মার্ভিয়াসকে সন্দেহ করে, কারণ ওই জাহাজে অনেকগুলো মৃত লাশ পাওয়া গিয়েছিল যেগুলোর একটা শরীরের রক্ত ছিল না, আর ওই জাহাজেও মার্ভিয়াস ছিল। তো এরপর সেখানে সিআইএ থেকে লোক আসে এবং তারা মার্ভিয়াসকে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর এই ইনভেস্টিগেশনে আমরা দেখি মার্ভিয়াস ওই সিআইএ দের কথায় ফেসে যায়। আর যখন সে প্রায় ধরাই পড়বে তখন মার্ভিয়াস তার রাক্ষসের শক্তি ইউজ করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার কপাল অত ভালো ছিল না, সে ফাইনালি ধরা পড়েই যায় আর তাকে ডাইরেক্ট জেলে পাঠানো হয়। আর তখন মার্ভিয়াসের সাথে দেখা করার জন্য তার পুরনো বন্ধু এবং ইনভেস্টর মাইলো আসে, যার আরেক নাম হচ্ছে লুসিয়াস। তো যখন কামরায় এসে মাইলো মরভিয়াসের সাথে কোলাকুলি করে তখন মরভিয়াস লক্ষ্য করে ওর হাতে এখনো লাঠি রয়েছে, মানে ও শারীরিকভাবে এখন অক্ষম রয়েছে। কিন্তু তখনই ও একটা রক্তের ব্যাগ পায় যেটা মাইলোর পকেট থেকে গড়েছে, আর আমরা মাইলোকে রক্ত খেতে দেখি। আর মার্ভিয়াস এটা দেখে বুঝে যায় যে মাইলো ওই সিরামটি নিয়েছে, আর অফিসে যে মহিলাটিকে রক্ত খেয়ে মারা হয়েছে সেটা মার্ভিয়াস পায়নি, সেটা মাইলোই করেছে। কিন্তু এতক্ষণ মার্ভিয়াস ওটার জন্য নিজেকে দোষী ভাবছিল। আর তখন মার্ভিয়াসের মনে হয় মাইলো নিজেকে সুস্থ রাখতে ও তো মানুষের রক্ত খাওয়া শুরু করবে, কারণ এটা এমন একটা সিরাম, এই সিরাম যার শরীরে থাকবে সে মানুষের রক্ত খেলে অনেক বেশি শক্তিশালী হবে, কিন্তু সিনথেটিক বা কৃত্রিম রক্ত খেলে মাত্র 6 ঘন্টা সে সুস্থ থাকবে। তো সে বুঝতে পারে যে মাইলো নিজেকে সুস্থ রাখার জন্য বা ক্ষমতা ধরে রাখার জন্য সে মানব জাতির ক্ষতি করবে, আর সে সিদ্ধান্ত নেয় তাকে অবশ্যই মাইলোকে আটকাতে হবে। আর এর জন্য তার সামনে যে রক্তের প্যাকেটটা ছিল সে রক্তটা সে খেয়ে নেয়। আর তারপর মরভিয়াস জেল থেকে পালায়। আর জেল থেকে পালানোর পর মার্ভিয়াস তার বেস্ট ফ্রেন্ড লুসিয়াসের সাথে মেলে এবং ওকে
বোঝায় যে এটা খুবই ডেঞ্জারাস একটা সিরাম, আর তুমি সুস্থ থাকার নেশায় তুমি মানব জাতির অনেক বড় ক্ষতি করবে। এবং মার্ভিয়াস বারবার বলে তুমি একটা রাক্ষসে পরিণত হয়েছে, তোমাকে অবশ্যই এটা থামাতে হবে, আর আমি তোমাকে এটা থেকে বেরিয়ে আসতে সহযোগিতা করতে পারি। কিন্তু লুসিয়াস শরীরে এত বেশি শক্তি পেয়েছে, মানে বুঝতেই পারছেন সারা জীবন একটা মানুষ যদি পঙ্গু থাকে, সে যদি শরীরে 100 গুণ বেশি শক্তি অনুভব করে, সে কি এটা সহজে ছাড়তে চাইবে? আর উল্টো লুসিয়াস মার্ভিয়াসকে অফার দেয় যে আমাদের দুজনের ভিতর এমন কিছু শক্তি রয়েছে যেটা দুনিয়ার আর কারো কাছে নেই, আমরা দুজন যদি টিম করি তাহলে দুনিয়ার যে কোনো কিছু আমরা হাসিল করতে পারবো। আর এই কথাই মার্ভিয়াস বুঝতে পারে যে ওর ফ্রেন্ড লুসিয়াস মানব জাতির জন্য কতখানি হুমকি হয়ে দাঁড়িয়েছে, আর তারপর সে তার বন্ধুকে আটকাতে যায়। আর এরপর আমরা এই সিনেমার মানে মার্ভেলের সবচেয়ে সেরা একটা অ্যাকশন দৃশ্য দেখতে পাই। আমার কাছে তো পার্সোনালি সেই লেভেলে লেগেছে। তবে এখানে আমরা দেখি মার্ভিয়াসের চেয়ে লুসিয়াস অনেক বেশি শক্তিশালী, কারণ মার্ভিয়াস রাক্ষস হওয়ার পরে খেয়েছে শুধুমাত্র কৃত্রিম রক্ত, কিন্তু অন্যদিকে লুসিয়াস খেয়েছে হচ্ছে ডাইরেক্ট মানুষের রক্ত। তো এই জন্য ওর শরীরে মার্ভিয়াসের চেয়ে 10 গুণ বেশি শক্তি। তো এরপর আমরা দেখি লুসিয়াস মার্ভিয়াসকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার জন্য বা ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু মার্ভিয়াস সেখান থেকে পালিয়ে সরাসরি নিজের ল্যাবে আসে আর লুসিয়াসকে আটকানোর একটা টেকনিক বের করে। আর এর জন্য সে একটা স্পেশাল সিরাম তৈরি করে, আর এই সিরামটা যদি মার্ভিয়াস বা লুসিয়াসের শরীরে প্রবেশ করানো হয় তাহলে তাদের ভেতরে যে ভ্যাম্পায়ারের শক্তিটা তারা পেয়েছে সিরামের মাধ্যমে সেটা পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে। তবে এটার সাইড ইফেক্টে নর্মাল মানুষই তারা মারাও পড়তে পারে। তবে মার্ভিয়াস ওই সিরামটা বানানোর পরে সে নিজের শরীরে ওই সিরামটা ঢোকায় না, সে প্ল্যান করে সে তার ফ্রেন্ড লুসিয়াসকে আটকাবে, কারণ সে মানব জাতির জন্য ভয়ঙ্কর একটা হুমকি। আর ওদিকে আমরা দেখি লুসিয়াস এত বেশি ডেঞ্জারাস হয়ে গিয়েছে যে মানে এত বেশি মানুষের রক্ত খেটেছে যে আর ভেতরে প্রচুর শক্তি। এমনকি তার অবস্থা যখন সেই ডক্টরটি দেখে যে ডক্টর ছোটবেলা থেকে লুসিয়াসকে বড় করেছে, সেও ভয় পেয়ে যায়। আর সে যাতে বাইরেটা না বলতে পারে সেই ডক্টরকে লুসিয়াস মেরে ফেলে বা তার রক্ত খেয়ে ফেলে। আর এরপর আমরা দেখি লুসিয়াস সরাসরি মরবিয়াসের ল্যাবে যায় এবং তার প্ল্যান হচ্ছে সে মরবিয়াসকে মেরে ফেলবে, আর তাহলে পুরো পৃথিবীতে সে সবচেয়ে শক্তিশালী ভ্যাম্পায়ার হিসেবে থাকবে। কিন্তু সে সেখানে মার্ভিয়াসকে না পেয়ে মার্ভিয়াসের যে গার্লফ্রেন্ড মার্টিনোকে আহত করে। আর এরপর যখন লুসিয়াস সেখানে আসে আমরা লুসিয়াসকে অনেক দুর্বল দেখতে পাই, মানে বুঝতেই পারছেন লুসিয়াস তো কৃত্রিম রক্ত খায়, তো এই জন্য তার শরীরে পাওয়ার অনেক কম সময় ধরে থাকে এবং সে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। আর এই সিরাপের পূর্ণ শক্তি পেতে মানুষের রক্ত খেতে হবে, তো ওদিকে আবার লুসিয়াস তো মানুষের রক্ত খায়, তো এই জন্য ও বেশি শক্তিশালী। তো তখন মার্ভিয়াসের যে গার্লফ্রেন্ড সে বলে তুমি আমার রক্ত খাও, কিন্তু মার্ভিয়াস খেতে চায় না। কিন্তু মার্ভিয়াসের গার্লফ্রেন্ড অনেকবার রিকোয়েস্ট করার পর মার্ভিয়াস তার গার্লফ্রেন্ডের রক্ত খায়, কিন্তু অর্ধেক রক্ত খায়। তো মানুষের রক্ত তার শরীরের ভেতর পড়ার পরে তার ভেতরে অনেক বেশি শক্তি চলে আসে, আর এরপর সে যায় হচ্ছে লুসিয়াসের মোকাবেলা করতে। তো এরপর মার্ভিয়াস যখন লুসিয়াসকে থামাতে যায়, মানে ও তো একের পর এক মানুষকে মারছে, তো সেখানে আমরা দেখি লুসিয়াসের সামনে মার্ভিয়াস টিকতেই পারে না এবং ফাইনালি এমন একটা মুহূর্ত আসে যখন মনে হয় মরবিয়াস হয়তো লুসিয়াসের হাতে মানে ভিলেনটার হাতে মারায় পড়বে। কিন্তু ওই মুহূর্তে মরবিয়াসের মনে পড়ে তার একটা স্পেশাল পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে সে বাদুরদের কন্ট্রোল করতে পারে। আর তখন সে হাজার হাজার বাদুর নিয়ে আসে এবং লুসিয়াসের উপর আক্রমণ করায়। আর তারপর সুযোগ বোঝে তার কাছে যে সিরামটি রয়েছে, যে সিরামের মাধ্যমে ভ্যাম্পায়ার থেকে মানুষকে নর্মালে পরিণত করা যায়, সেটা মেরে দেয়। আর এর ফলে আমরা দেখি লুসিয়াস ফাইনালি মারা পড়ে। কিন্তু ওদিকে আমাদের দেখানো হয় মার্ভিয়াসের যে গার্লফ্রেন্ড ছিল মার্টিনো, ও আবার জীবিত হয়ে গিয়েছে। তবে আমরা বুঝতে পারি সেও ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। আর এর যুক্তি বা কারণটা হচ্ছে লুসিয়াস যাদের রক্ত খেয়েছে তাদের শরীরের পুরো রক্ত সে বের করে নিয়েছে, কিন্তু মার্ভিয়াস তার গার্লফ্রেন্ডের অর্ধেক রক্ত খেয়েছে। তো এর ফলে যেটা হয়েছে মার্ভিয়াসের দাঁতে ভ্যাম্পায়ারের যে জীবাণু ছিল সেটা মার্ভিয়াসের গার্লফ্রেন্ডের শরীরে প্রবেশ করেছে, আর সেটার ফলে মার্ভিয়াসের গার্লফ্রেন্ডও ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে এবং হয়তো তারও এখন থেকে রক্ত খাবার প্রয়োজন পড়বে। আর এরকম একটা ইন্টেন্স মুহূর্তে এই সিনেমাটা শেষ হয়ে যায়। তবে এই সিনেমার পোস্ট প্রোডাকশন দৃশ্যে আমাদের দেখানো হয় স্পাইডারম্যানের ভিলেন মার্সিসের সামনে আসে এবং তাকে বলে তোমার আর আমার শত্রু একজনই, সেটা হচ্ছে স্পাইডারম্যান। আর মার্ভিয়াস তখন এর উত্তরে বলে তাহলে তো এ কাজে খুব মজা হতে চলেছে। আর তখনই এই সিনেমাটি শেষ হয়ে যায় আর আমরা বুঝতে পারি নেক্সট স্পাইডারম্যানে